সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিজেনারেটিভ এবং স্টেম সেল চিকিৎসা। আর এই নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা দুজন চিকিৎসককে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এস.এম. খালিদ মাহমুদ, জেনারেল পেডিয়াট্রিক সার্জারি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার সর্দার মোহাম্মদ শাহরিয়ার জাহান, রিজেনারেটিভ ও বায়োলজিক্যাল মেডিসিন, টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। আপনাদের দুজনকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, শুরুতে আপনার কাছেই আসছি। আপনি বাংলাদেশ শিশু হাসপাতালে কর্মরত আছেন এবং আপনি একজন পেডিয়াট্রিক সার্জন। তো নিশ্চয়ই শিশুদের ক্ষেত্রে এই যে স্টেম সেল এবং রিজেনারেটিভ যে চিকিৎসার কথা আমরা বলছি সেটি নিয়ে আপনি কাজ করেন, সেই বিষয়ে আপনার কাছে আমি বিস্তারিত অনেক কিছুই জানবো। তো আমাদের আয়োজনের শুরুতে একটু জানতে চাচ্ছি যে স্টেম সেল বা রিজেনারেটিভ চিকিৎসা এই বিষয়টা আসলে কি? আমার মনে হয় যে অনেক সাধারণ মানুষের কাছে এই বিষয়টি অজানা। স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন এটা আসলে দুইটা পরিপূরক। রিজেনারেটিভ মেডিসিনের আওতায় আসলে সবকিছু হচ্ছে। সেখানে স্টেম সেল থেরাপি আছে, পিআরপি থেরাপি আছে, কার্টিলেজ রিপেয়ার, অনেক কিছুই আছে। সো সেই ক্ষেত্রে আমি আসলে বিং এ পেডিয়াট্রিক সার্জন, আমার এই ব্যাপারটা আমার মধ্যে প্রথম যেটা আসলো সেটা হলো আমি যখন ট্রেনিংয়ে গেলাম, ইন্ডিয়াতে গেলাম, ইটালিতে গেলাম, আমি ইন্ডিয়ান ট্রেনিং করার সময় দেখলাম যে বেশ কিছু অর্থোপেডিক সার্জন তারা খুব সাকসেসফুলি স্টেম সেল নিয়ে কাজ করছে। তো দেখা যায় যে নিউ রিপ্লেসমেন্ট যাদের প্রয়োজন হয় ওল্ড এজে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওরা খুব সুন্দরভাবে ওই পেশেন্টগুলোকে ম্যানেজ করছে। তখন আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো যে এটা বেসিক্যালি আমরা পেডিয়াট্রিক এজ গ্রুপ ইউজ করতে পারি কিনা, কারণ এটা তো রিজেনারেশনের হেল্প করবে। সো আমাদের সার্জারি, মেডিসিন বিভিন্ন ক্ষেত্রে আমাদের রিজেনারেশনের প্রবলেম হয়। তো এন্ড স্টেজ অনেক ডিজিজ আছে যেগুলি দেখা যায় যে আসলে নর্মাল যে আমাদের কনভেনশনাল ট্রিটমেন্ট পুরোটা কভার করতে পারে না, তখন আমাদেরকে এক্সট্রা সাপোর্ট দিতে হতে পারে। তখন এই স্টেম সেলটা আসলে খুবই উপকারী এবং আলটিমেটলি এখানে সেই পেশেন্টগুলোকে খুব ভালো হেল্প করতে পারে। তো সেখান থেকে আমার আসলে যাত্রা স্টেম সেল নিয়ে। আমি আপনার জার্নিটা সম্পর্কে জানবো, নিঃসন্দেহে খুবই এক্সাইটিং কিছু আমরা জানতে চাচ্ছি এবং নতুন কিছু আমরা আসলে জানবো আপনার কাছে। আমি স্যারের কাছে আসছি, যে স্যারের কাছে আমার যে প্রশ্নটা ছিল যে স্টেম সেল বা আসলে রিজেনারেটিভ চিকিৎসা, মানে এই শব্দ দুটো কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকটাই নতুন শব্দ। তো আপনার কাছে আমি সহজভাবে জানতে চাই যে এই দুটো বিষয় দিয়ে আসলে কি বোঝানো হয়। আচ্ছা, আর রিজেনারেটিভ মেডিসিন আসলে বা স্টেম সেল চিকিৎসা, যেটা আসলে আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থার একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা আধুনিক ব্যবস্থা। এবং এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন বা যে স্টেম সেল বললাম, এর মাধ্যমে একজন রোগীর নিজস্ব শরীরে রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে সেটা ব্যবহার করেই তাকে তার বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ থেকে নিরাময় করা সম্ভব বা একটা ভালো অবস্থা আনা সম্ভব। আমি যদি খুব সহজ ভাষায় বলি যে হোয়াট ইজ স্টেম সেল, ব্যাপারটা এরকম, ধরেন একজন মানুষ বা একটা প্রাণী আসলে তৈরি হয় কীভাবে, যে ধরেন একটা মানুষের ক্ষেত্রেই তার স্পার্মটা আসে বাবার থেকে আর মা থেকে আসতে স্বভাব, দুইটা যখন মিলিত হয়ে একটা নিষিক্ত ডিম্বাণু তৈরি হচ্ছে। এই নিষিক্ত ডিম্বাণুটা আস্তে আস্তে বিভাজিত হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, তারপর মরুলা থেকে একটা পূর্ণাঙ্গ মানুষে তৈরি হচ্ছে। তারা একটা পূর্ণাঙ্গ মানুষে আমরা কী দেখি, তার অনেক ভাইটাল অর্গান আছে, হার্ট আছে, লাং আছে, লিভার আছে, কিডনি, স্টোমাক, অনেক কিছু। ইভেন এখন ধরেন আপনি যদি আন্ডার মাইক্রোস্কোপ হার্টের থেকে একটু কেটে নিলেন, কিডনি থেকে নিলেন, দেখা গেলো দুইটা সেল দুই রকম বা দুইটার গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন থাকে। এখন আপনি যদি একটু আগে যান, এই সবগুলো আসছে কোথা থেকে? সেই একটা প্রথম যেটা একটা বললাম যে নিষিক্ত ডিম্বাণু, যেটা আসলে স্টেম সেল অবিভাজিত, সেটা থেকে এত কিছু তৈরি হলো। তার মানে হচ্ছে স্টেম সেলের একটা ক্যাপাবিলিটি আছে, ও শরীরের প্রয়োজন অনুসারে বিভিন্ন সেলে বা বিভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে তার প্রয়োজন অনুসারে। তো এইটাকেই ব্যবহার করা হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে। এখন যদি চিন্তা করি যে একজন রোগের, মানুষের যে হয়তোবা তার কিডনি ফেলিওর বা কিডনি ডিজিজ আছে, তার লিভারের সমস্যা আছে বা ডায়াবেটিস আছে, তার মধ্যে আমি যদি তখন তাকে স্টেম সেল প্রয়োগ করতে পারি, তখন সেই স্টেম সেলটা তার প্রয়োজন অনুসারে, যদি কারো ডায়াবেটিস থাকে তার
দেখছে প্যানক্রিয়াসের উপর কাজ করে তাকে রিজেনারেট করতে পারে বা রিপেয়ার করতে পারে তার প্রয়োজন অনুসারে। এটি আসলে স্টেম সেলের তার মানে কি আমরা বলতে পারি যে দীর্ঘমেয়াদী যে রোগগুলো আছে যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি যে ক্রনিক যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলোর ক্ষেত্রে এবং এক্সট্রিম এজ, স্যার একটু আগে বলছিলেন যে যারা বয়স্ক রোগী আছেন দীর্ঘদিন ধরে যারা হয়তো বিভিন্ন ব্যথার সমস্যায় ভুগছেন বা বিভিন্ন রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে আপনারা স্টেম সেলটা ব্যবহার করেন। হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা খুব কাজ, বিশেষ করে ক্রনিক ডিসঅর্ডারগুলোতে এবং যারা একদম বয়সে একটা লেভেলে চলে গেছে তাদের ক্ষেত্রে স্টেম সেলের খুবই কার্যকর। যারা বয়স্ক তাদের শরীরে তো রিজেনারেটিভ যে প্রসিডিওরটা সেটা এমনিতেই অনেকটাই স্লো ডাউন হয়ে যায়, একটা ফিজিওলজিক একটা কারণ সেখানে থাকে। তো তাদের শরীরের সেই রিজেনারেশনটাকে স্টেম সেলের মাধ্যমে আপনারা ত্বরান্বিত করার চেষ্টা করছেন এই চিকিৎসার মাধ্যমে। আমি একটু স্যারের কাছে আসি যে স্যার শিশুদের ক্ষেত্রে সাধারণত কোন কোন ডিজিজের ক্ষেত্রে আপনারা এই স্টেম সেলের ব্যবহার করে থাকেন? আমি বেসিক্যালি ভাই যে কথাগুলো বললেন খুব সুন্দর কথা বলছেন, আমি এটার সাথে একটু যোগ করে আমি আপনার কোশ্চেনে আনসারে যাচ্ছি। সেটা হলো যে স্টেম সেল ব্যাপারটা হলো যে টর্টিসেল কোনটা, যে মরুলা পর্যন্ত আমাদের টর্টিসেল বলা হয়। টর্টিসেল মানে হলো যে আনডিফারেন্সিয়েটেড সেলস, এখান থেকে আমাদের প্লাসেন্টা, একটা হিউম্যান এমব্রায়ো, হিউম্যান বডি তৈরি করা যত সেল আছে সব ওই টর্টিসেলের মধ্যে আছে। সো এখন আমাদের যে ডেভেলপ কান্ট্রিজগুলো আছে তো তারা কিন্তু টর্টিসেল নিয়েও কিন্তু তারা রিসার্চ করছে, কিন্তু এখানে অনেক এথিক্যাল ইস্যুজ রয়ে গেছে, যার জন্য আমরা আসলে আন্ডার ডেভেলপড অফ ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা ওইভাবে এই এথিক্যাল ইস্যুসগুলোকে এখনো কভার করতে পারিনি। সো দেয়ার আর মেনি কমপ্লিকেশনস, সো স্টিল দেন দে আর ওয়ার্কিং অন দ্যাট। সো টর্টিসেলের পরে যে স্টেজটা তো ডিফারেন্সিয়েটেড হয়, যেমন এপিব্লাস্ট, মেসোডার্ম, এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এই তিনটা লেয়ারে যখন ডিভিশনটা হয়ে যায় তখন এটাকে বলা হয় প্লুরিপোটেনশিয়াল স্টেম সেল। সো তখন কিন্তু সেলগুলো কমিটেড হয়ে যায় যে যেটা হলো এক্টোডার্মাল জার্ম লেয়ার, সেখান থেকে শুধু এক্টোডার্মাল টিস্যুসগুলোই আসবে, লাইক অডন্টোব্লাস্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্কিন, এগুলি আসবে। আর মেসোডার্ম থেকে কিন্তু মাসল, কার্টিলেজ, বোনস এগুলি আসবে। আর এন্ডোডার্ম থেকে যেটা মিউকোজাল লাইনিং অফ দ্য আমাদের ইন্টেস্টাইন সেগুলি চলে আসে, লাইক লিভারও আসতে পারে, এইসব এখান থেকে আসে। সো আমরা কিন্তু প্রায় একটা কোশ্চেনের সম্মুখীন হই যে অ্যাডাল্ট টাইপ মেন হলো যে যেটা অলরেডি কমিটেড সেটা মেসেনকাইম কীভাবে নার্ভাস সিস্টেমের উপর কাজ করবে, অথবা মেসেনকাইমাল স্টেম সেল কীভাবে আপনার এন্ডোডার্মের উপর কাজ করবে, ওরা তো কমিটেড হয়ে গেছে। সো আমরা বেসিক্যালি তো স্টেম সেল মেসেনকাইমাল নিয়েই কাজ করছি। সো এই কোশ্চেনটা কিন্তু আমাদের কাছে প্রায় আমাদের স্যাররা অথবা আমাদের জুনিয়ররা আমাদের করে থাকে। সো বেসিক্যালি আমাদের নলেজের এই জায়গাটাতে আমাদের সবাইকে ক্লিয়ার হতে হবে। স্টেম সেল কিন্তু ক্লিয়ারলি যে রিজেনারেট করে আমাদের নার্ভ সেল তৈরি করে দিবে, নট লাইক দ্যাট। সো এখানে কিন্তু ইন্ডিয়াতে একজন, আমি আসলে সায়েন্টিস্টের নামটা ভুলে গেছি, উনি অলরেডি প্রুভ করেছেন বিভিন্ন অর্গান সিস্টেমে স্মল কিছু সেল ডরমেন্ট হিসেবে থাকে, যেটার ক্যাপাবিলিটি আছে সব সেল লাইন তৈরি করার। সো স্টেম সেল যেটা মেসেনকাইমাল সেল, সেই সেলটা যখন আমরা একটা অর্গান সিস্টেমের মধ্যে আমরা দিয়ে দিই ডিজিজড কন্ডিশনে, সো সেই ডিজিজড এরিয়াতে ওই স্মল সেলগুলি কিন্তু অ্যাক্টিভেটেড হয়, মানে সেই ডরমেন্ট সেলগুলোকে অ্যাক্টিভেট করে। এবং মেসেনকাইমাল স্টেম সেল কিন্তু ওই এনভায়রনমেন্টটাকে এমনভাবে তৈরি করতে সাহায্য করে যে আমি পারছি না, তো স্টেম সেলটা কি করছে, এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করে ওকে করতে সাহায্য করছে, আর ওই স্মল সেলগুলোকে ওরা অ্যাক্টিভেট করছে। সো দুই ওয়েতে কিন্তু মেসেনকাইমাল সেলগুলি কাজ করে। সেই জন্য মেসেনকাইমাল সেল লাইনটা সব সেল লাইনের ডিজিজে কিন্তু মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কাজ করছে। আচ্ছা, মানে এই ব্যাখ্যাটা যদি আমাদের সাধারণ মানুষের জন্য কিছুটা দুর্বোধ্য, স্যার আমি আপনার কাছে সহজভাবে জানতে চাই যে শিশুদের কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা স্টেম সেলের ব্যবহার করেন? শিশুদের ক্ষেত্রে বেসিক্যালি আমি বিং এ পেডিয়াট্রিক সার্জন, আমাদের অনেক ধরনের ওউন্ড থাকে, নন হিলিং ওউন্ড থাকে, অনেক মানে রিস্কি ওউন্ড, যেমন পারফোরেটেড অ্যাপেন্ডিক্স, আপনি জানেন পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিসে যখন আমরা ভিতরে অনেক পাস থাকে অ্যাবডোমেনের ভিতরে, সেগুলোকে যখন বের করে নিয়ে এসে যখন আমরা রিপেয়ার করি, 40-30% ক্ষেত্রে কিন্তু আমাদের ওনটা ডিজার্ভ করার একটা পসিবিলিটি থাকে, ওন ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা স্টেম সেল অ্যান্ড সেল বেস প্রোডাক্টস লাইক পিআরপি আমরা অ্যাপ্লাই করি, হিলিং প্রসেসটা খুব দ্রুত হয় এবং ভালো হয়। ওখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরির কাজ করছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করছে এবং আলটিমেটলি রিজেনারেশনের কাজ করছে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অলরেডি আমাদের ডক্টর সাদিয়া সুলতানা, ও আমাদের মাস্টার্স রেসিডেন্ট ছিল,
অলরেডি ও থিসিস কমপ্লিট করে ফেলেছে এবং এখানে ওর রেজাল্ট খুবই ভালো ছিল। আমাদের যে কনভেনশনাল প্রসিডিউর যেটা ছিল সেটাকে একটা ও কন্ট্রোল ধরে ও আমাদের কেস হিসাবে এই পিআরপিটাকে ও এই ওনগুলোতে দেওয়ার ফলে ওর ম্যাক্সিমাম ওন ওয়াজ ভেরি গুড এবং এটা অলরেডি প্রুভড এবং সে অলরেডি থিসিস পাস করে গেছে। আচ্ছা, আমরা জানি যে অটিজমের ক্ষেত্রেও আপনারা স্টেম সেলের ব্যবহার করে থাকেন, যে অটিজম যে ডিসঅর্ডার আছে সেটাতে যেসব শিশুরা ভুগছেন তাদের ক্ষেত্রে আপনারা সফলভাবে বেশ কিছু কেস আপনারা অলরেডি করেছেন, সে বিষয়টি নিয়ে আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, আমরা অলরেডি অটিজম এবং সেরেব্রাল পালসি বেশ কিছু পেশেন্টের উপরে আমরা মেসেনকাইমাল স্টেম সেল এটা দিয়েছি, যেটা স্যার বললেন একটু আগে। আমরা মূলত এই মেসেনকাইমাল স্টেম সেলটা তৈরি করি আম্বিলিকাল কর্ড থেকে, যেটা অ্যালোজেনিক আম্বিলিকাল কর্ড থেকে। এটা আমাদের টোটিসেলের ল্যাবে এটা তৈরি করা হয়, অ্যালোজেনিক কন্ডিশন, এবং এটা আমরা ওই পেশেন্টের বডি ওয়েট এবং ডিজিজ কন্ডিশনের উপর ভিত্তি করে, মানে তার ডিজিজটা আসলে কোন অবস্থায় আছে ওটা ভিত্তি করে বেশ কিছু ইনভেস্টিগেশনস করা হয়। তারপর ওই কত মিলিয়ন সেল লাগবে তার মূলত এটা বডি ওয়েট আর কন্ডিশনের উপর ডিপেন্ড করে ওটা দিয়ে দেওয়া হয় এবং একাধিক সেশন লাগে। দেওয়ার পরে অলরেডি অটিজমের বেবির ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের বেশ কিছু পেশেন্টের যদিও এটার আমরা ওর আরও ইমপ্রুভমেন্ট আশা করব, কারণ ইট উইল টেক টাইম। এটা প্রায় অবজারভেশনে অটিজমের বেবিদের ক্ষেত্রে দেখা যায় 6 মাস থেকে 1 বছর অবজারভেশনে থাকতে হয়। তো অলরেডি কিছু যেমন আই কন্ট্যাক্ট, এবং এখন একটু দেখা গেছে আগে একদমই সে সাড়া দিত না বাচ্চাটা, তো ওরা এখন একটু সাড়া দিচ্ছে এবং আই কন্ট্যাক্ট লেভেল অনেক বাড়ছে, অনেক ইমপ্রুভমেন্ট। মানে বাচ্চাটার যে ফাংশনাল যে অ্যাক্টিভিটি সেটাকে আপনারা ইমপ্রুভ করার চেষ্টা করছেন। স্যার, এই বিষয়ে কি আপনি কিছু বলতে চান? জি, আমি একটু ক্লারিফাই করতে চাই। অটিজমের ক্ষেত্রে বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউট আমরা প্রথমেই অটিজম নিয়ে কাজ শুরু করেছি এবং এখানে অলরেডি আমার ডেটায় 273 আমরা অটিজমের বাচ্চাকে আমরা স্টেম সেল দিয়েছি এবং সেই স্টেম সেল প্রসিডিউরটা হলো নন কালচার। সো ফার আই নো যে টোটিসেল আপনারা মনে হয় কালচার স্টেম সেল ইউজ করেন, সো আমরা নন কালচার ইউজ করছি। ইউজ করার নন কালচার মানে দিস এ প্রসিডিউর, এখানে কোনো এথিক্যাল ইস্যুজ নাই। আসলে এটা হলো একটা অটোলোগাস প্রসিডিউর, যে পেশেন্টের কাছ থেকে আমরা বোন ম্যারো হারভেস্ট করে ওখান থেকে আমরা স্টেম সেল সেপারেট করে, অথবা আমরা বিম্যাক বলে যেটাকে বোন ম্যারো অ্যাসপিরেট অ্যান্ড কনসেন্ট্রেট, এটাকে আমরা ইউজ করে আমরা ওই পেশেন্টকে ওই অপারেশন থিয়েটারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। টোটাল প্রসিডিউর টেক্স ম্যাক্সিমাম 30 মিনিটস। সো আমরা এই অটিজমের বাচ্চাগুলিকে আমরা দেওয়ার চেষ্টা করেছি 273, অলরেডি উই হ্যাভ ডান দ্যাট। তো এখন আমাদের আসলে অবজারভেশনের পালা, আমরা 2022 সাল থেকে কাজ শুরু করেছি। সো অটিজমের ক্ষেত্রে আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, মেসেনকাইমাল সেল যেহেতু আমরা কালচারের প্ল্যান করছি, খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশ শিশু হসপিটাল কালচার স্টেম সেলে আমরা চলে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা কনসেপ্ট সেটা হলো অটিজমের ক্ষেত্রে যে নার্ভাস সিস্টেমটা ডেভেলপ করা হলো আপনার একটোডার্ম থেকে। আপনি জানেন যে একটোডার্মাল জার্মলেট থেকে নার্ভাস সিস্টেমটা চলে আসে। সো এখান থেকে যদি আমরা কোনোভাবে ডেন্টাল পাল্প খুব ভালো গুড সোর্স অফ স্টেম সেল, আমরা সেই পাল্প নিয়ে যদি কালচার করে আমরা যদি সেল লাইন বাড়িয়ে আমরা যদি এটা দিতে পারি, সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে এবং অ্যাক্টিভিটি অনেক গুণই বেড়ে যাবে। আচ্ছা, আমি আপনার কাছে আরও জানবো এবং আমি একটু স্যারের কাছে আসি যে টোটিসেল আমরা জানি যে আপনারা কাজ করছেন এবং বাংলাদেশে একমাত্র অ্যাপ্রুভড যে ডিজিডিএ থেকে যারা অ্যাপ্রুভাল পেয়ে কাজ করছে। তো এখন পর্যন্ত কাজ করতে গিয়ে আপনাদের কি মনে হয় যে বাংলাদেশে আসলে এই বিষয়টা নিয়ে কাজ করবার যে প্রসপেক্ট বা ফিউচার যদি আমি বলি, সেক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী? দেখেন, আমরা অনেক আশাবাদী সত্যি করে বলে, কারণ যদি কম্প্যারিজনে যাই, একটা জিনিস আছে বাংলাদেশের ক্ষেত্রে সবাই ভাবে যে আল্লাহ স্টেম সেল এটা খুব ব্যয়বহুল একটা বিষয়, একটা বিষয় আসে চিন্তা করে যে অনেক ব্যয়বহুল, কিন্তু ইন কম্প্যারিজন টু আদার কান্ট্রিজ, মানে ইভেন ইন্ডিয়া, থাইল্যান্ড, যেসব দেশে বাংলাদেশের মানুষ আসলে চিকিৎসা নিতে যায়, ইন্ডিয়া বা থাইল্যান্ড বা মালয়েশিয়া বা সিঙ্গাপুর, ওদের সাথে যদি কম্প্যারিজনে যাই আমাদের খরচের মাত্রা অনেক কম, ইন্ডিয়ার থেকে অর্ধেকের কম, আর মালয়েশিয়া সিঙ্গাপুরের 10 ভাগের 1 ভাগ। এবং আমাদের এই পর্যন্ত যা ডাটা আছে, আমাদের রেজাল্ট আমরা আশাবাদীর মতো রেজাল্ট আমাদের ক্রনিক ডিসঅর্ডারগুলোতে বা ইভেন যারা বয়স্ক মানুষ মানে রিজুভিনেশনের ক্ষেত্রে, তো অ্যান্টি এজিং প্রসেস যেটা আসলে আমাদের এই পর্যন্ত আশাবাদী হওয়ার মতো আমরা রেজাল্ট পাচ্ছি। সেই ক্ষেত্রে বলা যায় যেহেতু খরচটা একদম ব্যয়সীমার মধ্যে, মধ্যবিত্ত নাগালে, আর যারা একটু বিত্তবান তাদের তো অবশ্যই তাদের একদম হাতের নাগালে।
তো সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে আমরা আসলে ব্যাপারটা নিয়ে অনেক আশাবাদী। একই প্রশ্ন আমি স্যারের কাছে করব যে স্যার রিপ্রেজেন্ট করছেন যে বাংলাদেশের একটি মানে লিডিং একটি সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ শিশু হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠান, তো সরকারি পর্যায়ে আপনারা কাজ করছেন। তো স্যার এই বিষয়টি নিয়ে কাজ করার ক্ষেত্রে যে সাধারণ মানুষের কাছে যদি এই সেবাটা আপনারা পৌঁছে দিতে চান, সেক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী? আমি পার্সোনালি ভেরি হোপফুল, বিকজ আমরা কিন্তু সরকারি প্রতিষ্ঠান নয়, এটা দেশ কিন্তু সরকারের উপরে নির্ভর করে। আমরা ব্যক্তিগত যে প্রাইভেট মালিকানায় যারা কাজ করছে অবশ্যই তাদেরকে আমি এনকারেজ করি, তারা এগিয়ে এসছেন এবং তারা এই সায়েন্সটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার সবচেয়ে বড় যে আমি কনসার্ন, যে ভাই বললেন যে যারা থাইল্যান্ড, সিঙ্গাপুর অথবা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে চিকিৎসা করবে তাদের থেকে আমরা কম, কিন্তু কত কম সেটা কিন্তু আমরা আসলে এটা এখানে আসলে এই ডেস্কে জানার কিছু নাই। বাট আমি যেটা বলতে চাচ্ছি, প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে আমরা কাজ করি। আমাদের কনসেন্ট্রেশন শুড বি টুয়ার্ডস দ্য প্রান্তিক জনগোষ্ঠী, যারা খুবই আন্ডার প্রিভিলেজড এবং যারা বিত্তবান, তাদের নিয়ে আমাদের কোনো কোয়ারি নাই, বিকজ তারা দেশেও করতে পারবে, তারা বাইরেও যেতে পারবে। আর যাদের পরিমাণ যেমন মোর দ্যান 60% 70% পিপল আমাদের আন্ডার প্রিভিলেজড, তো তাদের নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি গভর্নমেন্ট যদি প্রাইভেট যারা কাজ করছে তাদেরকে এক করে এবং আমাদের সবাইকে এক করে, যেহেতু নিউ সায়েন্স, এটাকে ডেভেলপ করতে সবার সহযোগিতার প্রয়োজন আমি মনে করি। তো সবাইকে এগিয়ে আসতে হবে এবং গভর্নমেন্টকে বোঝাতে হবে যে এটা কনসেপ্ট এবং এটার প্রসপেক্ট সব নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি গভর্নমেন্ট লেভেলে। আমি সবার সাথে আলোচনা করছি, দে আর ভেরি পজিটিভ টুয়ার্ডস আস, এবং তারা বলেছে যে শুধু আমাদেরকে আপনারা টোটাল ব্যাপারটা একটু নিয়ে আসেন, তারপর আমরা সব কিছু করার চেষ্টা করব। সো এটা আমাদেরই দায়িত্ব এখন গভর্নমেন্ট লেভেলে পৌঁছে দেওয়া এবং গভর্নমেন্টকে এনকারেজ করা। গভর্নমেন্টকে এনকারেজ করতে হলে ডেফিনেটলি ডেটা জেনারেট করতে হবে এবং গভর্নমেন্টের সামনে আসলে আমাদের যে এভিডেন্স আছে সেটা তুলে ধরতে হবে। তো এই বিষয় নিয়ে আপনারা কি কাজ করছেন যে ডেটা জেনারেশনের জন্য? হ্যাঁ, আমাদের যত পেশেন্টেরই আমরা স্টেম সেল প্রয়োগ করতেছি, যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমাদের আমরা এবং তাদেরকে প্রতি মাসে ফলো আপ রাখা হচ্ছে। কিছু ইনভেস্টিগেশন যেগুলো সবসময় নিয়মিত করতে হয়, সবগুলো ডাটা আমাদের কালেকশনে আছে এবং তার মানে ট্রিটমেন্টের আগে, ট্রিটমেন্টের পরে 1 মাস 2 মাস এইভাবে আমাদের সব ডাটা কালেকশন আছে। এটা হয়তো আমরা আর উইদিন 2-3 মান্থস আমরা একটা ভালো ডাটা পাবলিশ করতে পারব। আচ্ছা, আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম ডব্লিউ জামান, আমি মোহাম্মদপুর থেকে বলছি। হ্যালো, আমি বলছিলাম যে হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম ডব্লিউ জামান, আমি মোহাম্মদপুর থেকে বলছিলাম। তো ওই আমার হলো যে সিকেডি, বুঝছেন, আমার সিকেডি হয়েছে। তো সেই সিকেডির পারপাসে ডাক্তার কন্টিনিউ মেডিসিন দিয়ে যাচ্ছে, আর হাই ব্লাড প্রেশার আছে। তো সেই হাই ব্লাড প্রেশারে এই এর কি স্টেম সেলের মাধ্যমে কি চিকিৎসার বই আনবে, সেটার জন্য আমি ফোন দিচ্ছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার সিকেডি আছে, উনি চিকিৎসা নিচ্ছেন, তো উনি জানতে চাচ্ছেন যে স্টেম সেলের কোনো ভূমিকা কি ওনার চিকিৎসায় আছে কিনা। আচ্ছা, সিকেডি এখন তার স্টেজটা জানাটা জরুরি, যেহেতু স্টেজ 1, 2, 3, 4, 5 অনেকগুলো স্টেজ 4, 5 আমরা অনেকটা বলতে পারি যে একটা এন্ড স্টেজ টাইপ। এখন যেহেতু ক্রনিক কিডনি ডিজিজ, এটা দীর্ঘমেয়াদী ডিজিজ এবং এইটার মানে একদম পার্মানেন্ট যদি বলে যে একদম নিরাময় হয়ে যাবে, এটা আমি বলি না, থ্রু স্টেম সেল অলসো। কিন্তু তার স্টেজটা যদি জানা যায় যে স্টেজ 1, 2, 3 এর মধ্যে যদি থাকে, তাহলে দেখা যায় স্টেম সেল প্রয়োগ করলে দেখা যাচ্ছে তার আর হয়তোবা ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশন এইদিকে হয়তো আর যেতে হবে না উইদিন স্টেজ 3 এর মধ্যে। বাট 4, 5-এ দেখা যাচ্ছে তাহলে তো অলরেডি দেখা যায় 4, 5-এর স্টেজের পেশেন্টগুলোতে দেখা যাচ্ছে তারা অলরেডি ডায়ালাইসিসে আছে। আমি তার ডায়ালাইসিসের এটা দেখা গেছে সপ্তাহে 3টা নেয়, এটা হয়তো কমে আসবে, মানে তার কন্ডিশন ইমপ্রুভমেন্ট আসবে। আমি বলি না যে সে সম্পূর্ণ মানে ডিজিজের যে প্রোগ্রেশন, সেই প্রোগ্রেশনটাকে আপনারা কিছুটা হল্ট করতে পারেন, হল্ট করা যায়। হ্যাঁ, একদম সুস্থ হয়ে যাবে এটা বলা মুশকিল। কিডনি ডিজিজের ক্ষেত্রে এটা স্যার কিন্তু একবার একটু বলেছিল, ওই যে কিছু সেল ভায়াবল সেল যে থাকবে, মেসেনকাইম স্টেম সেল যে গিয়ে কাজ করবে, স্টেজ 4, 5 এরকম ভায়াবল সেল পাওয়া যায় না। দ্যাট ইজ দ্য ইস্যু। মানে তখন আর ভায়াবল সেলগুলো থাকেই না, মানে যেখানে কাজটা করবে। হ্যাঁ, স্টেজ 1, 2, 3-তে ভায়াবল সেল পাওয়া যায়, নরমালি পাওয়া যায় এবং আমাদের অলরেডি কিছু ডাটাও আছে।
স্যার আমরা যদি বলি স্যার আপনি যদি এর সাথে কিছু যুক্ত করতে চান, এবং একই সাথে আমার একটা প্রশ্ন যে আসলে কোন কোন রোগীদেরকে দেয়া যাবে এবং কাদেরকে দেয়া যাবে না। আমি একটা সহজ ভাষায় বলতে চাই যে রিজেনারেটিভ মেডিসিন, রিজেনারেশন, যেখানে রিজেনারেশন ইজ নিডেড ফর দ্য বডি, ইউ ক্যান গিভ ইন অল রেসপেক্ট, আপনি সবাইকে আপনি দিতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে কালচার স্টেম সেল দেওয়ার ব্যাপারে আমার আসলে নলেজ এখনো পুরোপুরি আমি গ্যাদার করিনি, বাট আমি যেটা নিয়ে কাজ করছি, আমাদের পেডিয়াট্রিক এজ গ্রুপে যেখানে রিজেনারেশন প্রবলেম আছে আমরা সেখানেই স্টেম সেল দিতে পারছি। যেমন আমরা অটিজমে দিচ্ছি, আমরা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিতে দিচ্ছি, আমরা অ্যাকিউট স্ট্রোক সিন্ড্রোমে দিচ্ছি, আমরা সার্জিক্যাল বিভিন্ন নন লিং ওন্ডে দিচ্ছি, বিভিন্ন ধরনের কন্ডিশন আমরা এখনো দেওয়া শুরু করেছি এবং উই আর গেটিং গুড রেজাল্ট। আচ্ছা, আমাদের পরিচালক স্যার ডক্টর প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার, আমাদের চেয়ারম্যান স্যার প্রফেসর শহীদুল্লাহ স্যার, দে আর ভেরি ভেরি হেল্পফুল এন্ড ভেরি কমিটেড। এবং আমি মনে করি যে স্যারদের কারণেই কিন্তু পার্সোনালি আমি এবং আমাদের যে টিমরা আমরা কাজ করছি, আমরা কাজ করতে পারছি এবং আমি একটা স্বপ্ন দেখতে পাচ্ছি। এই ড্রিমটা আমার মধ্যে সেদিন এস্টাবলিশড হয়েছে যেদিন আমি দেখেছি যে স্যাররা খুব হেল্পফুল। ওনারা বলছেন যে জাস্ট গো অ্যাহেড, হ্যাঁ তোমরা কাজ করে যাও, যত দূর যেতে পারো তত দূর যাও। স্যার আমি আরও অনেক বিস্তারিত আপনাদের দুজনের কাছে জানবো, একটু ছোট বিরতি পারে। প্রিয় দর্শক, টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি ডাক্তার সিফাত রহমান। আজকে পর্বে আমরা কথা বলছি স্টেম সেল এবং রিজেনারেটিভ চিকিৎসা এই বিষয়টি নিয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার SM খালিদ মাহমুদ, জেনারেল পেডিয়াট্রিক সার্জারি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার সর্দার মোহাম্মদ শাহরিয়ার জাহান, রিজেনারেটিভ ও বায়োলজিক্যাল মেডিসিন, টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে যদি ফোন করতে চান তাহলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। বিরতির পর আপনাদের দুজনকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আসলে জানছিলাম এবং নতুন একটা বিষয় বাংলাদেশের জন্য। এবং আপনারা বলছিলেন মানে আমি খুবই সৌভাগ্যবান যে আজকে মানে একজন প্রাইভেট থেকে এসেছেন এবং একজন পাবলিক থেকে এসেছেন, মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমরা জানতে পারছি যে দুটো ক্ষেত্রেই আসলে বাংলাদেশ এই যে স্টেম সেল নিয়ে কাজ করছে। এবং স্যার আপনি বলছিলেন যে টোটিসেলই হচ্ছে একমাত্র যেটা অ্যাপ্রুভাল পেয়েছে, এখানে বায়োসেফটি ল্যাবের একটা ব্যাপার আছে, তো এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলবেন। টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ বাংলাদেশে একমাত্র অনুমোদিত সিজিএমপি ল্যাব, যেখানে আমাদের স্টেম সেল আমরা কালচার করি। আমরা এখানে দুটো পদ্ধতি অনুসরণ করি, যেটা আমরা বলি অটোলোগাস এবং অ্যালোজেনিক। অটোলোগাস মানে হচ্ছে একজন পেশেন্টের নিজের বডি থেকেই স্যাম্পল নিয়ে স্টেম সেল তৈরি করা, আর একটা অ্যালোজেনিক হচ্ছে শরীরের বাইরে মানে অন্য কারো থেকে। ব্যাপারটা এরকম যে অটোলোগাসের অনেকগুলো সোর্স আছে। পেশেন্টের ফ্যাট সেল থেকে, যেটা আমরা বলি স্ট্রোমাল ভাস্কুলার ফ্র্যাকশন, তার বোন ম্যারো থেকে নেওয়া যায়, বোন ম্যারো কনসেন্ট্রেট, বোন ম্যারো মনোনিউক্লিয়ার সেল আছে। এছাড়া তার ব্লাড থেকে যেটা পেরিফেরাল ব্লাড স্টেম সেল তৈরি করা যায়। এছাড়া ব্লাডের থেকে আরও অনেকগুলো পিআরপি যেটা আমরা বলি, প্লাটিলেট রিচ ফিব্রিন, প্লাটিলেট লাইসেট, এগুলো সবগুলো নিয়ে আমরা টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চে কাজ করা হয়। এছাড়া আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে মেসেনকাইমাল স্টেম সেল, যেটা অ্যালোজেনিক। এটা আমরা একটা নিউবর্ন বেবির আম্বেলিকাল কর্ড থেকে তৈরি করি। আম্বেলিকাল কর্ডটা কালেক্ট করে ওইটা আমাদের ল্যাবে ওটা প্রসিডিউরের মাধ্যমে মেসেনকাইমাল স্টেম সেল তৈরি করা হয়। এবং এটা আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট, এবং এটা বাংলাদেশে আমার জানা মতে আর কারো অনুমোদনও নেই এবং কেউ তৈরি করতে পারে না। এবং এটা এই অটোলোগাস বলেন অ্যালোজেনিক আমাদের বিভিন্ন কন্ডিশনস, বিশেষ করে ক্রনিক ডিসঅর্ডারগুলোতে, যেমন ক্রনিক লিভার ডিজিজ বা লিভার সিরোসিস বা ফাইব্রোসিস অফ দ্য লিভার যেটা, এছাড়া ক্রনিক কিডনি ডিজিজ, যাদের কিডনি ফেলোর বা যারা ডায়ালাইসিস নির্ভরতাটা কমিয়ে আনা, এইসব বিষয়ে স্টেম সেল খুবই কার্যকর। এছাড়া যারা দেখা গেছে যে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস, এখানে যেসব কমপ্লিকেশন দেখা যায়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা নিউরোপ্যাথি বা রেটিনোপ্যাথি, এসব ক্ষেত্রে স্টেম সেলের ভূমিকা খুবই ভালো, মানে কমপ্লিকেশনগুলোকেও কমিয়ে আনার ক্ষেত্রে অনেক কমিয়ে আনবে। কারণ যেহেতু বডিতে মানে স্টেম সেলের প্রথম কাজ হচ্ছে বডি ইনফ্লামেশনটাও কমাবে। তাই আর তার মানে যেসব জায়গায় তার ইনফ্লামেশন বলতে তার যদি নেফ্রোপ্যাথি থাকে সেই ইনফ্লামেশনটা সে কমাবে, সেখানকার টিস্যু রিপেয়ার করবে, হিলিং করার ট্রাই করে, তখন এই কমপ্লিকেশনসগুলো কমে আসে। এছাড়া যাদের দেখা গেছে যে অ্যান্টি এজিং প্রসেস মানে অকাল বার্ধক্য, তাদের ক্ষেত্রে খুবই ভালো রেসপন্স আসে। আমি যদি একটু এক্সাম্পল দিই, আমার একটা পেশেন্ট ছিলেন, ওনার এইজ অ্যারাউন্ড 70+, তার মাল্টিপল ডিসঅর্ডার ছিল, সাথে
সে প্রথম যেদিন আসলো সে আরেকজনকে ধরে আসলো এবং সে চিটাগাং থেকে আসলো। তো আল্লাহর রহমতে তার আফটার 3-4 মাস তার যখন ট্রিটমেন্টগুলো শেষ হলো, মজার ব্যাপার হচ্ছে শেষে যে সে কয়েকবার যে ভিজিটে আসলো তখন সে একলা থ্রু চিটাগাং টু ঢাকা সে নিজে নিজে একলা আসছে, একলা আবার চলে গেল। মানে একটা ট্রিমেন্ডাস মানে এই যে তার পরিবর্তন, কোয়ালিটি অফ লাইফ আমরা দেখতে পাচ্ছি যে এবং তার তার enhance হ্যাঁ হলো। সেল রিজেনারেশন হয়েছে। মানে তার দেখা গেছে বয়স তার কারো কমানো সম্ভব না, বাট বয়সের তুলনায় তার ফিটনেসটার অনেক ইমপ্রুভমেন্ট আসছে। মানে রিজেনারেট সেলগুলো রিজেনারেট হয়েছে, খুবই ভালো কাজ করে রিজেনারেট, মানে অ্যান্টি এজিং প্রসেসে। এছাড়া যারা কারো চুল পড়ে যাচ্ছে, অকাল বার্ধক্য, এসব কাজেও খুব ভালো স্টেম সেল। আচ্ছা, স্যার কাছে একটু আসি যে আমরা পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা আমরা আজকাল দেখি যে চুলের চিকিৎসায়, মানে যাদের চুল পড়ে যাচ্ছে অ্যালোপেশিয়া, তারপর স্কিনে পিআরপি ব্যবহার করা হয় এবং অস্থি সন্ধিতে জয়েন্টে ব্যবহার করা হচ্ছে পিআরপি। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? যেখানেই ব্যবহার করা হোক না কেন, PRP means platelet, rich or poor doesn't matter. Platelet is helping in regeneration by doing vasculogenesis ও angiogenesis করতে হেল্প করছে। ও angiogenesis করা এবং একটা সেলকে জাগিয়ে তোলা, সেই সেলটাকে নতুনভাবে একটা পাওয়ার দেওয়া, এটা প্ল্যাটলেট করে থাকে। এবং যেখানেই প্রবলেম সেখানেই প্ল্যাটলেট যদি দেওয়া হয়, আমার মনে হয় সেখানে রিজেনারেশনের ব্যাপারটা খুবই ভালোভাবে এবং অনেক ক্ষেত্রে পিআরপি এবং স্টেম সেল দুটোই কম্বাইন্ড থেরাপি হিসেবে আপনারা ব্যবহার করেন। জি, একটা কথা মনে রাখতে হবে যে এই যে প্ল্যাটলেটের কথা বলা হলো, ড্যামেজড সেল, 100% ড্যামেজড সেল, ওখানে কোনো সেল নাই, সো সেখানে কিন্তু রিজেনারেশন হবে না। এটা তখনই সম্ভব যখন তার একটা অস্তিত্ব ওখানে থেকে যাবে এবং মানে বেঁচে আছে সেই জায়গাটাকে সে জাগিয়ে তুলতে পারবে। কোন কোন ক্ষেত্রে পিআরপি এবং স্টেম সেল দুটো একসাথে ব্যবহার হয়? পিআরপি স্টেম সেল আমরা এখনো একসাথে ব্যবহার করছি না, আমরা প্ল্যাটলেটটাকে সেপারেট ইউজ করছি এবং স্টেম সেলকেও সেপারেট ইউজ করছি। আচ্ছা, এটা আমি একটু স্যার একটু অ্যাড করতে চাই। এটা হচ্ছে ধরেন যাদের দীর্ঘমেয়াদী জয়েন্ট পেন, মানে অস্টিওআর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস বা ফ্রোজেন শোল্ডার, এসব ক্ষেত্রে পিআরপি আমরা যেটা ব্যবহার করতেছি যে পিআরপি, এটা বিশেষ করে আমাদের সেন্টারের যারা অর্থোপেডিক সার্জন যারা আছে তারা দেখাও যে পিআরপি দেওয়ার পরে একটা বা দুটো সেশন দেওয়ার পরে তারা যদি এর সাথে আমি যদি স্টেম সেলটা দিই, রেজাল্ট ইজ মোর বেটার, আউটকামটা ভালো আসে। এবং তার এই রেজাল্টের মানে লঞ্জিভিটিটাও অনেক ভালো। আচ্ছা, রেজাল্টের লঞ্জিভিটি ভালো আসে এবং তার মানে জয়েন্ট পেনগুলোতে খুব ভালো রেজাল্ট, এবং পিআরপির সাথে তো ওই যে যেটা অ্যালোপেশিয়া, এই ক্ষেত্রেও ভালো রেজাল্ট আসে। এই যে একটা নতুন একটা, আচ্ছা আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন, আমরা ফোন কলটা নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, ফরিদপুর থেকে বলছি আমি। তো আমার প্রশ্ন হলো, আমি যখন কলেজ লেভেলে পড়তাম, বয়স তখন 17 হবে, তো তখন আমার প্রচুর পরিমাণ চুল গ্রোথ হতো, চুল হেয়ার ফল হতো আর কি। তবে ইউনিভার্সিটি ওঠার পর আমার এখন হেয়ার ফল হয় না, কিন্তু ওই সময় যে চুলগুলো পড়ে গেছে প্রচন্ড পরিমাণ চুল পাতলা হয়ে গেছে। তো এখন ওই চুলগুলো যদি আমি আবার চাই একটু গ্রোথ মানে ফিরিয়ে আনতে বা ওঠানোর জন্য, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখন মানে তার অ্যালোপেশিয়া যেটা বোঝা গেল, এখন তার পরীক্ষা করে দেখতে হবে ওই যে যেটা কথা, ভাইবেল সেল আছে কিনা। যদি ভাইবেল সেল থাকে এটা অবশ্যই সম্ভব, আর যদি ভাইবেল সেল না থাকে তাহলে তো এটা মুশকিল। ভাইবেল সেল থাকলে পিআরপি উইথ স্টেম সেল ইটস ভেরি গুড রেজাল্ট, এবং এটা অবশ্যই সম্ভব, এবং দেখা যাচ্ছে কয়েকটা সেশন নিলেই তার আবার চলে আসবে। মানে ইনভেস্টিগেশন করে আপনার আগে কিছু ইনভেস্টিগেশন করতে হবে, করে দেখতে হবে যে ভাইবেল সেলটা আছে কিনা, থাকলে ইটস পসিবল। আচ্ছা, আমি একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে যে কোনো ধরনের নতুন চিকিৎসা পদ্ধতি যখন আসে এবং মানুষ কিন্তু তখন কনভেনশনাল পদ্ধতি থেকে নতুন পদ্ধতি গ্রহণ করার ক্ষেত্রে প্রথম যে কথাটা চিন্তা করে যে এটার কি কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, মানে যে ভয়টা আসলে সাধারণ মানুষ পায়। আমি যেটা বলেছিলাম প্রথমেই বলেছিলাম যে ক্লারিফিকেশন করেছিলাম যে হোয়াট ইজ প্লুরিপোটেনশিয়াল স্টেম সেল, হোয়াট ইজ টর্টিসেল। হ্যাঁ, অফকোর্স টর্টিসেল রিলেটেড যদি কোনো থেরাপি দেওয়া হয় সেক্ষেত্রে টিউমার রিজেনারেশন একটা পসিবিলিটি থাকে, বাট অ্যাডাল্ট টাইপ স্টেম সেল নিয়ে যে কাজগুলো হচ্ছে এবং কালচার্ড হচ্ছে এবং অ্যাডাল্ট টাইপে, এবং আলটিমেটলি এটা আম্বিলিক্যাল কর্ড দিয়ে যেটা হচ্ছে, আলটিমেটলি এখানে কোনো
পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো পসিবিলিটি নাই, বাট হ্যাঁ কালচার সেলে থাকতে পারে যদি প্রপারলি তৈরি করা না হয়। মানে বায়োসেফটি যে কথাটা আসছে সেটা যদি মেইনটেইন করা হয়। এই জন্যই প্রত্যেকটা কান্ট্রি এই ব্যাপারটাই অসম্ভব রকম সেনসিটিভ। আর নন কালচার সেলে আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সময় লাইক অ্যাজ ব্লাড ট্রান্সফিউশন, আপনার বিভিন্ন প্রবলেম আমরা ব্লাড ট্রান্সফিউজ করি না, সেটাতে তো একটা রিজেকশনের পসিবিলিটি থাকে, বাট এটাতে কোনো সম্ভাবনা নাই বিকজ ওন সেল দিয়ে আমরা কাজ করছি পেশেন্টের। স্যারকে কিছু আচ্ছা, সম্প্রতি আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম দুবাইতে, যেটা আমেরিকান বোর্ড অফ রিজেনারেটিভ মেডিসিন, ওদের উদ্যোগে হলো 2 সপ্তাহ আগেই। তো এখানে সারা বিশ্বেরই সব লিডিং স্টেম সেল এক্সপার্ট এবং রিজেনারেটিভ মেডিসিন এক্সপার্ট সবাই এসেছিলেন এবং তারা বিভিন্ন পাবলিকেশন প্রেজেন্টেশন করেছেন জার্নাল রিলেটেড। সবাই তখন একমত হয়েছে, সবারই দেখছে, যেহেতু তারা অনেক অ্যাপ্লিকেশনস করেছে, আমরাও করেছি, তো আমরা এই পর্যন্ত কোনো সাইড এফেক্টস পাইনি এবং তারাও বলছে না ওকে স্টেম সেল রিলেটেড ট্রিটমেন্টে এরকম কোনো সাইড এফেক্টস নেই। তো এটা একদম হ্যাঁ, একটা নতুন ট্রিটমেন্ট অনেকের কাছে অনেক থাকে যে নতুন জিনিস সবাই সহজে এক্সপেক্ট করে না, এটা স্বাভাবিক। বাট এটা আমি আশ্বস্ত করতে পারি স্টেম সেল, যেটা মেসেনকাইম স্টেম সেল যেটা আমরা দিচ্ছি, এটা পার্শ্ব প্রতিক্রিয়াহীন, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন কোনো, এবং এই পর্যন্ত যত পেশেন্টদের দেওয়া হয়েছে বাংলাদেশে আমরা কোনো সাইড এফেক্টস এখন পর্যন্ত পাইনি। তো আমরা আশ্বস্ত করতে পারি এটার কোনো সাইড এফেক্টস নেই। আচ্ছা দেখেন ব্যাপারটা আরেকটু এরকম যদি আমি অ্যাড করি, দেখেন যে কোনো কনভেনশনাল ট্রিটমেন্টে জ্বর হোক বা যে কোনো ট্রিটমেন্টেই একটা বা দীর্ঘমেয়াদী যেসব অসুখ আছে, যেমন ডায়াবেটিস বা কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ, দীর্ঘদিন ওষুধ খেতে খেতে একটা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু থেকে যায়। সেইখানকার প্রসপেক্টে রিজেনারেটিভ মেডিসিন আসলে মানুষকে একটা আশার আলো দেখাতে পারে, কারণ এখান থেকে ওষুধ থেকে অনেকটা তাকে ওই নির্ভরতাটা কমিয়ে আনা রিজেনারেটিভ মেডিসিন বা স্টেম সেল ট্রিটমেন্ট, কারণ এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর একটা দীর্ঘদিন ধরে ওষুধ খেলে যে কোনো একটা কেমিক্যাল জিনিস, অফকোর্স এটার আপনার ভূমিকা অস্বীকার করার উপায় নাই, কিন্তু দীর্ঘদিন ওষুধ খেলে কিছু প্রবলেম তো থাকেই। এবং আপনি একটু আগে যেমন বলছিলেন যে কারো যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে বা কারো যদি দীর্ঘদিন ধরে হাইপারটেনশন থাকে, ডেফিনেটলি কিছু টার্গেট অর্গান থাকে যে অর্গানগুলোতে কিছু কমপ্লিকেশন তৈরি হওয়ার, কিছু সাইড কিছু দীর্ঘমেয়াদী কিছু কমপ্লিকেশন তৈরি হওয়ার একটা ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটাকেও কমিয়ে আনবে অবশ্যই স্টেম সেলের ব্যবহারটা। তা আমরা যদি স্যার আমরা জানি যে কস্ট ইফেক্ট একটা যদি আমরা রেশিও যদি আমরা বা কস্ট বেনিফিট একটা রেশিও যদি আমরা এখানে চিন্তা করি, সেক্ষেত্রে তো আমরা এখানে বেনিফিটটাই বেশি পাচ্ছি। এখন এটা খুব কোশ্চেনটা একটু কন্ট্রাডিক্টরি, বিকজ কস্ট বেনিফিট যেটা সেটা হলো যে আমি তো আসলে একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে আসিনি, আমি এসেছি গভর্নমেন্ট লেভেল থেকে, আমাদের শিশু হসপিটালে আমি কাজ করি, তো সেখানে কস্টের একটা ব্যাপার অবশ্য থেকে যায়। আমরা বেনিফিটও দেখবো, কস্টও দেখবো, আমাদের এই দুইটা দায়িত্ব নিতে হয় আসলে। কিন্তু প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদের কিন্তু আসলে কস্ট নিয়ে চিন্তা করতে হয় না, তাদের বেনিফিট নিয়ে চিন্তা করতে হয়। তো এখন আমার প্রথমেই যেটা আমি আপনাকে বলেছিলাম যে এই কস্ট ব্যাপারটা যদি গভর্নমেন্ট কিছুটা ইনভলভ হয়ে টোটাল এনভায়রনমেন্টটাকে গভর্নমেন্ট কিছুটা হ্যান্ডেল করতে পারে এবং আমাদেরকে আরও বেশি এনকারেজ করতে পারে, তাহলে প্রাইভেট এবং আমরা যে গভর্নমেন্ট লেভেল থেকে পার্টনারশিপ করে আমরা সুন্দর করে সোসাইটি করে আমরা নতুন একটা টেকনিককে যদি আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চাই, ওনারা আমাদের কস্টও কমাতে পারবে। গভর্নমেন্ট হেল্প করলে কিন্তু সবকিছু সম্ভব, ওনারা আমাদের কষ্ট কমিয়ে নিয়ে আসতে পারে যদি ওনার কোনো এইড পায় গভর্নমেন্ট থেকে, অবশ্যই হেল্প পেলে অবশ্যই। এবং বাংলাদেশের মতো একটা মধ্যম আয়ের দেশ যেখানে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার এখনো প্রায় 64%, মানে যেটা আমাদের সাধারণ মানুষের জন্য আসলে অনেক বেশি। আসলে এখন গভর্নমেন্টের ব্যাপারটা হলো যে মেগা প্রজেক্ট গভর্নমেন্ট করছে, আমি শিওর হেলথ সেক্টরেও মেগা প্রজেক্ট করা সম্ভব এবং হেলথ নিয়ে আমাদেরকে আরও বেশি ভাবতে হবে। আমাদের হেলথে কিন্তু আমরা কিছুটা একটু ডিফারেন্সড, আমরা সব আছে আমাদের, কিন্তু আমাদের কোথায় যেন একটা প্রবলেম আছে। তো এই ব্যাপারটাকে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে এবং সব ব্যাপারকে এক করে আমাদের একটা মেগা চিন্তা করে আগাতে হবে, তাহলে হেলথ সেক্টরকে অনেক দূর নিয়ে যাবে। স্বাস্থ্য খাতে কিন্তু স্যার এখন বাংলাদেশের প্রোগ্রেস কিন্তু অনেকটাই এবং খুবই প্রশংসনীয় প্রোগ্রেস। অফকোর্স। তো আপনি স্যার বারবার যে কথাটার উপর জোর দিচ্ছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সেটার মাধ্যমে খরচটা কমিয়ে আনা সম্ভব সাধারণ মানুষের জন্য। অবশ্যই সম্ভব। তো আমরা আশাবাদী হতেই পারি যে সামনের দিনগুলোতে সেই সুফলটা আমরা দেখতে পাবো। অবশ্যই। তো আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানের পর্যায়ে আবারও একটি ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি স্টেম সেল ও রিজেনারেটিভ চিকিৎসা বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এস এম খালিদ মাহমুদ,
জেনারেল পেডিয়াট্রিক সার্জারি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার সর্দার মোহাম্মদ শাহরিয়ার জাহান, রিজেনারেটিভ ও বায়োলজিক্যাল মেডিসিন, টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। আমরা দুজনের কাছে অনেক কিছু জানছিলাম, তো আবারও সেই কথা একই আসবে যে আমরা আসলে ফিউচারে কি দেখতে চাই বা বাংলাদেশে আসলে কি কি করার স্বপ্ন আপনারা দেখছেন। আসলে স্টেম সেল রিজেনারেটিভ মেডিসিনের যে ফিউচার এন্ডলেস, স্কাইজ দ্য লিমিট। কে কত দূরে যেতে চায় এটা তার ইচ্ছা এবং পরিবেশটার উপর নির্ভর করবে। তো এই মুহূর্তে আমি যেটা পার্সোনালি ভাবছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মাননীয় পরিচালক স্যারের সাথে আমার কথা হয়েছে। আমাদের কালচার স্টেম সেল আমরা অলরেডি ডেভেলপ করার একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কেন? বিকজ কালচার স্টেম সেল করার পিছনে অনেক পজিটিভ দিক আছে। সেটা হলো এটা স্থায়িত্ব অনেক বেশি, আমরা অনেক বেশি পরিমাণ সেল আমরা রেডিলি পাবো এবং এটা পিপলের জন্য আরও বেশি হেল্পফুল হবে। আমাদের নেক্সট যে ওয়ার্ক, আমরা কালচার স্টেম সেল ডেভেলপ করবো এবং অ্যাট দ্য সেম টাইম আমরা নিউনেট নিয়ে কাজ করব। যে নিউনেট হলো জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত বাচ্চার যে বয়স, তাদেরকে আমরা নিউনেট বলে থাকি। এবং আপনি জানেন যে আমরা যেটা নন কালচার স্টেম সেল নিয়ে কাজ করছি সেটা হলো বোন ম্যারো হারভেস্ট করছি। এখানে 24 ml বোন ম্যারো আমরা নিচ্ছি। সো সেই ক্ষেত্রে কিন্তু আসলে নিউনেটের পক্ষে সেটা নেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটাতে যেতে হবে, কালচারে যেতে হবে। এবং নিউনেটাল যে পিরিয়ডটা, পেরিনেটাল পিরিয়ডে যে অ্যাসফ্যাক্সিয়া থাকে, আপনি জানেন যে অনেক সময় বাচ্চারা কাঁদে না, নীল হয়ে যায় এবং তারপরে কিছুদিন পর আবার 2 ঘন্টা পরে কাঁদলো, নীলটা ভালো হয়ে গেল, কিন্তু তার ওই সময় যে ব্রেন ড্যামেজ হলো তারপর থেকে কিন্তু তার সেই বাচ্চা সিপি হিসেবে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে, অটিজম হিসেবে প্রেজেন্ট করতে পারে, আরও অনেক নিউরোলজিক্যাল প্রবলেম হিসেবে প্রেজেন্ট করতে পারে। তো এটা যখন একটা জনগণ, আমাদের দেশের পিপলের মধ্যে, জনসাধারণের মধ্যে পৌঁছে যাবে যে আমরা এই কাজটা শুরু করছি, তখন বিভিন্ন হসপিটালের আম্বিলিক্যাল কর্ড যে টিস্যুটা আছে, ওই বাচ্চার গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান যিনি সিজার করেন অথবা নর্মাল ডেলিভারি করেন, উনি যখন দেখবেন যে বাচ্চাটার অ্যাসফিক্সিয়া হয়েছে, তখন ওই বাচ্চার আম্বিলিক্যাল কর্ড, ব্লাড অথবা টিস্যু, আম্বিলিক্যাল কর্ডটা আমাদের কাছে বাচ্চা সহ আমাদের হসপিটালে রেফার করতে পারে। তখন আমরা এখান থেকে কর্ড, ব্লাড অথবা কর্ড টিস্যু নিয়ে কালচার করব। ওই বাচ্চাকে যদি আমরা স্টেম সেল উইদিন 7 days দিতে পারি অথবা 14 days দিতে পারি, তাহলে দেখা যাবে যে পরবর্তী যে জটিলতাগুলো তৈরির অনেক ক্ষেত্রে হেল্প হবে, সেটা কমানো সম্ভব। আই গন থ্রু ডিফারেন্ট আর্টিকেলস। এটা কিন্তু আসলে একটা সিস্টেম ডেভেলপ করার বিষয় এখানে আছে এবং এখানে কাজ করতে হলে গভর্নমেন্ট ইন্টারভেনশন অবশ্যই প্রয়োজন। আমরা যেহেতু গভর্নমেন্ট একটা হসপিটালে কাজ করছি, তো সেই ক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্ট এই ব্যাপারে আমাদেরকে অনেক এনকারেজ করছে এবং আমরা কাজ এগিয়ে যাচ্ছে আমাদের, এবং আমরা দ্রুত এই পর্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ। আই এম ভেরি হোপফুল। আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে পলিসি লেভেলে কোনো ধরনের রিকমেন্ডেশন কি আপনারা দিচ্ছেন কিনা? পলিসি লেভেলের রিকমেন্ডেশন হলো এই ব্যাপারটা, পলিসি মানে তো অবশ্যই জানেন, ডিজিডিএ, আমরা যখন 2017 সালে ডিজিডিএতে, আমি কিন্তু একটা মেম্বার, এই যে স্টেম সেল বাংলাদেশের যে গাইডলাইন তৈরি করা হয়েছে, আপনার জানেন একটা গাইডলাইন আছে, গাইডলাইনে কিন্তু আমি একজন মেম্বার। হ্যাঁ, তো ওই গাইডলাইনটা কিন্তু আমরা তৈরি করেছি, আমি পার্ট অফ দ্যাট গাইডলাইন। সো সেই ক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্টে এই ব্যাপারে কনসার্ন। কখন কনসার্ন হচ্ছেন, গভর্নমেন্ট আসলে এত বেশি বিভিন্ন দিকে ডাইভার্সিটি আছে, তখন ওরা কনসেন্ট্রেট করতে হয়তো বা পারে না এই ব্যাপারগুলোতে। আমরা যে স্ব জায়গায় কাজ করছি, আমরা যদি প্রত্যেকটা ইনস্টিটিউট আমরা এগিয়ে আসি, সো অফকোর্স আমরা যদি একটা রিজেনারেটিভ একটা সোসাইটি তৈরি করি, গভর্নমেন্টের কাছে আমরা যদি একটা বডি নিয়ে যাই, আই এম শিওর গভর্নমেন্ট উইল বি ভেরি পজিটিভ ফর আস। আমরা যে পোস্ট কোভিড একটা এরাতে আমরা এখন বাস করছি, যে মহামারীর পরবর্তী যে বিশ্বটা, সেটা কিন্তু মহামারীর পূর্বের বিশ্বের সাথে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। তো এই সময়টাতে দাঁড়িয়ে আসলে এই যে স্টেম সেল নিয়ে আপনারা কাজ করছেন বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এখানে আসলে আমিও একইভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের চেয়ারম্যান স্যারকে। উনি একজন স্বপ্নবান মানুষ। মানে এটা এখন পর্যন্ত বেশিরভাগ উন্নত দেশেই এই ট্রিটমেন্টটা চালু আছে, যেহেতু এটা খুবই একদম লেটেস্ট টেকনোলজিক্যাল একটা প্রসিডিউর, সেই হিসেবে তাকে ধন্যবাদ দেওয়া যায়। এত দ্রুত আমরা এই ট্রিটমেন্টটা চালু করতে পারছি, বাংলাদেশের মতো একটা দেশে এই টেকনোলজিটা আনা, আম্বিলিক্যাল কর্ড থেকে স্টেম সেল তৈরি করা এবং পুরো বায়োসেফটি লেভেল মেনটেন করে এরকম একটা ল্যাব তৈরি করা, এটা একদম সোজা না ব্যাপারটা বললেই। সেখানে তাকে অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত, তার প্রাপ্তি আছে। এবং আমাদের সেলের কোয়ালিটি, যেটা বললাম, আমরা যেহেতু অন্যান্য বিভিন্ন দেশের সাথে আসলে কমিউনিকেশনস রাখতে হয় সবসময়, যে কোয়ালিটি বলেন, অ্যাপ্লিকেশনস বলেন, যাই বলেন, সেই ক্ষেত্রে আমি একদম দ্বিধাহীনভাবে বলতে পারি আমাদের সেল কোয়ালিটি ইজ ভেরি গুড।
এটা নিয়ে এবং আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অবশ্যই এটা নিয়ে আমাদের 1%-এরও মানে এটাই মানে হবে না, বিচ্যুতি হবে না, একদম ফুল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটার জন্য এই কারণেই দেখা যায় যে সেক্ষেত্রে আমরা খরচের দিকেও তাকাই না, মানে আমাদের প্রথম কথা হচ্ছে আগে স্ট্যান্ডার্ড মেনটেন করা, সেফটি মেনটেন করা, যাতে যেই পেশেন্টকে আমরা স্টেম সেল দেওয়া হয় সে যেন ফাইনেস্ট কোয়ালিটির সেলটা যেন পায়, সেটা আমরা মেনটেন করি। সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায় এই ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা বলা যায়, যে স্যার বললেন যে যদি সরকারি এবং প্রাইভেট সেকশনে একটা কমিউনিকেশন করা যায় তাহলে তো কাজটা আরো ভালো হবে, এবং কোলাবোরেশনের মাধ্যমে আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে সেবাটা পৌঁছে দিতে পারি। জি জি জি, এটা একটা ভালো জায়গা, এটা যদি করা যায় তখন দেখা যাচ্ছে অনেকে আরো এটা আরো সাধারণভাবে ছড়াই গেলে সবাই পেলো যাদের প্রয়োজন আর কি, সেক্ষেত্রে তো রেজাল্ট আরো ভালো আসবে। যদি জানতে চাই যে কি কি চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন, যেহেতু এখনো পাবলিক অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের দেশে ওই লেভেলে হয়নি, অ্যাওয়ারনেস সৃষ্টির জন্য আপনারা কি কি করছেন এবং কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন? আমাদের চ্যালেঞ্জটা এখন প্রাইমারি স্টেজে আমার মনে হয় যে ক্লিনিশিয়ানরাই। তো আমাদের যে ক্লিনিশিয়ানসরা আছেন স্টেম সেলের ব্যাপারে, যেমন ওনারা অনেক সময় দেখেছি পেপার পত্রিকায় এসছে অনেক আগে, স্টেম সেল দিয়ে কিডনি ভালো করা হয়, এই ধরনের যে স্লোগানগুলি আছে এগুলিকে আর লিমিট করতে হবে। এবং বেসিক্যালি যারা সিকেডি নিয়ে কাজ করছে তাদেরকে কনভিন্স করতে হবে তাদের কাজটা কোথায় এবং তারা কোন চ্যালেঞ্জ ফেস করছে, এবং তার ডায়ালিসিস চলছে, ডায়ালিসিস পেশেন্ট নিবে না স্টেম সেলে সাহায্য করে, ডায়ালিসিস পর স্টেম সেল অথবা ট্রান্সপ্লান্টে যাবে কি যাবে না, স্টেম সেল কতটুকু তাকে হেল্প করতে পারবে, এটা আমার মনে হয় ক্লিনিশিয়ানদের আগে কনভিন্স করতে হবে। সো আমার মনে হয় এটা একটা বিগ চ্যালেঞ্জ, যে যে সেকশনে স্টেম সেলটা ইউজ হবে হেপাটোলজিস্টকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ, যে লিভার টিস্যু রিজেনারেশনে স্টেম সেলটা কতটুকু উপকারী হবে, কাজ হবে, এবং তারা কাজ করছে কত পার্সেন্ট কাজ করছে, এটা এভিডেন্স বেসড হতে হবে, আদারওয়াইজ এটা ফ্লেয়ার আপ করবে না। হ্যাঁ, কারণ এটা কথা সত্যি, এই আসলে আমাদের দেশে একটা প্রবলেম হচ্ছে, মানে আমি আবার বলছি আমাদের টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ বাংলাদেশের সরকার অনুমোদিত একমাত্র প্রতিষ্ঠান এবং প্রথম প্রতিষ্ঠান, এবং এটা ডিজিডিও অ্যাপ্রুভড। কিন্তু বাংলাদেশের কিন্তু আরও অনেক প্রতিষ্ঠান আছে স্টেম সেল অনেক শুনতেছে এখন, এই ফলে অনেকের মনে একটা কনফিউশন ঢুকছে যে ওর অ্যাপ্লিকেশনসটা অনেকে জানে না, না জেনেই প্রয়োগ করতেছে, যে বলতেছে ওই যে স্যার যেটা বললেন যে সিকেডি স্টেজ 5, সে বলছে কিডনি ভালো করে, ইটস নট পসিবল। আমরা কখনোই এটা বলি না, আমরা বলি যে হয়তো বা তার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা যায়, কন্ডিশনের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট দেয়া, এটা সিকেডি হোক এটা সিএলডি হোক, এটা তো একটা ইন্ডিভিজুয়ালাইজড কেয়ার, যে পেশেন্টের যে ইন্ডিভিজুয়াল পেশেন্টের কন্ডিশনের উপরে, এভরি পেশেন্ট ডিফারেন্ট। এবং শুধু একজন সিকেডি পেশেন্টে কি শুধু সিকেডি থাকে, তার সাথে তার ডায়াবেটিস আছে, তার হাইপারটেনশন, অনেক কোমরবিডিটিস থাকে, সুতরাং এক একজনের কন্ডিশন এক এক রকম, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে তার বডি ওয়েট কি, অন্যান্য সে আরও কী কী মেডিকেশনস নিচ্ছে, সব কিছুর উপর ভিত্তি করে সেলটা প্রয়োগ করা হয়, তার কী পরিমাণ সেল প্রয়োজন, কয়টা সেশন প্রয়োজন, এবং তার ইমপ্রুভমেন্টটা কতখানি আসতে পারে, এটা পেশেন্টকে আগে কনভিন্স করে বোঝানো, দেন ট্রিটমেন্ট দেয়া। আমি ভালো করে দেবো একদম, আপনি বয়স 70, আপনি 20 বছরের মধ্যে হয়ে যাবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে প্রপার সিলেকশন অফ স্টেম সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুধু এমএসসি নিয়ে কাজ করছি, মেসেনকাইমাল স্টেম সেল, সো আমাদেরকে আসলে বুঝতে হবে যে ডিজিজ লেভেলটা কোন লেভেলের, থেকে মানে অরিজিন করেছে অর্গানটা, যে অর্গান ড্যামেজ হয়েছে, যেমন কিডনি অর্গান সিস্টেম তৈরি হয়েছে মেজোডাম থেকে। সো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একদমই সংক্ষেপে শেষ করব স্যার। সো আমাদেরকে আসলে প্রপার সিলেকশন অফ স্টেম সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা যদি আমরা ভবিষ্যতে আমরা যদি এটাকে আরো বেশি ফলো করতে পারি, তাহলে ডিজিজ প্রসেসকে আরো বেশি হেল্প করতে পারবো আমরা। এবং আপনারা এই ব্যাপারে আশাবাদী যে বাংলাদেশে আসলে এটা নিয়ে আরো অনেক বেশি কাজ করার সুযোগ আছে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ আছে। ইভেন আমি একটু অ্যাড করি, আমরা শুধু মেসেনকাইমাল স্টেম সেল নিয়ে এখন যেরকম কাজ করতেছি, ভবিষ্যতে আমাদের চিন্তাধারা, আমরা সামনে এক্সোজোম নিয়ে কাজ করব, সামনে কাইটি সেল নিয়ে কাজ করব, এগুলো আরও অ্যাডভান্স, এবং এগুলো প্রয়োগ হলে রেজাল্ট আরও ভালো আসবে, তখন দেখা যাচ্ছে আমরা আরও অনেক কিছু বলতে পারবো ভবিষ্যতে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা অনেক কিছু জানতে পারলাম আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে আজকের পর্বে আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। প্রিয় দর্শক, আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।